প্রথমেই থাকছে আজকের প্রধান সংবাদ শিরোনাম। বিদেশে পলাতক কনক সারোয়ার ও তার বোন নুসরাতকে নিয়ে যা বললেন ফখরুল। দুর্নীতি মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর। এবার হজ ও বড়ল জালিয়াতি জটিলতার মুখোমুখি নাসির তামিমা। শাহেদের সঙ্গে আপনার এত মোহাব্বত কিভাবে? ছেলে গ্রেফতার হওয়ায় যেসব ক্ষতি হলো শাহরুখের। এবার দেখুন বিস্তারিত সংবাদ। বিদেশে পলাতক কনক সারোয়ার ও তার বোন নুসরাতকে নিয়ে যা বললেন ফখরুল। যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক ডক্টর কনক সারোয়ার ও তার বোন নুসরাত শাহরিন রাকার প্রসঙ্গ তুলে সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফখরুল বলেন, এই সরকারের অত্যাচার নির্যাতনকে পালিয়ে জীবন রক্ষা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সে আশ্রয় নিয়েছে, সেখান থেকে সে কিছু সত্য কথা তার চ্যানেলের মাধ্যমে প্রচার করে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মার্কিন যুক্তরাষ্ট্রের সফরকে কেন্দ্র করে একটি প্রতিবেদন সে প্রকাশ করে। সেজন্য এই ভয়াবহ প্রতিহিংসা পরায়ণ এই সরকার তার কনক সারোয়ার বোনকে গ্রেফতার করেছে। নুসরাতকে গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, কি তার অপরাধ? তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়, একজন গৃহবধূ। তার ছোট ছোট 3টি সন্তান আজ কাঁদছে। শুধু গ্রেফতারি করেনি, নির্যাতন করেছে, তাকে রিমান্ডে পর্যন্ত নিয়েছে। কতটা ফ্যাসিবাদী হলে, কতটা স্বৈরাচারী হলে, কতটা নির্যাতনকারী হলে এই ধরনের মানুষের ওপর অত্যাচার নির্যাতন করা যায়। ফখরুল আরও বলেন, আজকে সাংবাদিকদের বোনের ওপর নির্যাতন হয়েছে, কদিন আগে সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নির্যাতন হয়েছে। এরকম আমাদের কত নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের মা বোনদের গ্রেফতার করা হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আয়োজনে এই স্মরণসভার আয়োজন করা হয়। প্রকৌশলী সিরাজুল ইসলাম রিজুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান AZM ডক্টর জাহিদ হোসেন, শওকত মাহমুদ প্রমুখ। ফখরুল বলেন, বক্তব্য বেশি দেওয়ার সময় নয়, এখন কাজের সময়। আমি বারবার বলেছি, এই সংকট শুধু বিএনপির নয়, এটা হচ্ছে সমগ্র জাতির সংকট। এই সংকটকে উদ্ধার করতে হলে আজকে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একা বিএনপি এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়েনি, পুরো জাতি পড়েছে। সেই ক্ষেত্রে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। গত 4 অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে নুসরাত শাহরিন রাকাকে আটকের পর আইনশৃঙ্খলা বাহিনী তাকে হেফাজতে নিয়ে যায়। পরে উত্তরা পশ্চিম থানার মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক 2টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। 6 অক্টোবর তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর উত্তরা পশ্চিম থানায় মাদক ও ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক 2 মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বকর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় 3 দিন ও ঢাকা মহানগর হাকিম নিবানা খায়ের জেসি মাদক মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে দুর্নীতি মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর। দুর্নীতি মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী রতন চক্রবর্তী জানান, আমরা জামিন আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় 27 জুলাই চট্টগ্রামের সিনিয়র বিশেষ জজ শেখ আশফাকুর রহমানের আদালতে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 2-এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন অভিযোগপত্র দাখিল করেন। 1 মাস পর শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। এরপর গত 1 সেপ্টেম্বর তার স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, পাথরঘাটায় 6 তলা বাড়ি, 16 শহরের বাড়ি, 45 ভরি সোনা, 1টি করে কার ও মাইক্রোবাস, ব্যাংক হিসাব এবং কক্সবাজারের একটি ফ্ল্যাটের মালিক প্রদীপের স্ত্রী চুমকি। তার 4,80,84,651 টাকার স্থাবর অস্থাবর সম্পদের বিপরীতে বৈধ গ্রহণযোগ্য আয় পাওয়া যায় 2,44,66,234 টাকা। 2,35,98,417 টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক। এছাড়া চুমকি নিজেকে মৎস্য ব্যবসায়ী দাবি করলেও তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযোগপত্রে 29 জনকে এই মামলার সাক্ষী রাখা হয়েছে। প্রদীপ কুমার দাস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়ারতলী ইউনিয়নের উত্তর সারোয়ারতলী গ্রামের মৃত হরেন্দ্রলাল দাসের ছেলে। বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এদিকে এবার হজ বড়ল জালিয়াতি জটিলতায় মুখোমুখি নাসির তামিমা।
বিয়ে ও তালাক নিয়ে জালিয়াতি করে বেকায়দায় পড়ে গেছেন ক্রিকেটার নাসির হোসাইন ও সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু তামিমা সুলতানা। এই অনৈতিক কাজে পুরোপুরি সহযোগিতা করে তামিমার মা সুমি আক্তারেরও একই দশা। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের গভীর অনুসন্ধানের পর আদালতে জমা দেওয়া তদন্ত প্রতিবেদন বিশ্লেষণে নাসির তামিমাদের দেওয়া ডকুমেন্টে ব্যাপক গরমিল পাওয়া যাচ্ছে। বিশেষ করে তালাকের নোটিশ ও পুলিশের কাছে জমা দেওয়া ভাড়াটিয়া নিবন্ধন ফর্মে রয়েছে অস্বাভাবিক রকমের জালিয়াতি তথ্য। সংশ্লিষ্টরা বলছেন, বাস্তবিকভাবে তালাক না দিয়ে স্বামী রাকিবের সঙ্গে তামিমা ভয়ঙ্কর জালিয়াতি করেছেন, যার ফলে ক্রিকেটার নাসিরের সঙ্গে ঢাকঢোল পিটিয়ে তামিমার যে বিয়ে হয়েছে সেটি অবৈধ। আর এই অবৈধ বিয়ের সম্পর্কে জড়াতে তারা জালিয়াতির মাধ্যমে ভুয়া তালাকনামা তৈরি করেছেন, যে কারণে তাদেরকে নিতে হয়েছে নানান মিথ্যার আশ্রয়। মূলত সত্যকে চাপা দিতে গিয়েই ক্রিকেটার নাসির, কেবিন ক্রু তামিমা ও তার মা সুমি আক্তার এখন হযবরল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এ সংক্রান্ত পর্যাপ্ত ডকুমেন্ট আইটিভি নিউজের হাতে রয়েছে। রাকিবের সঙ্গে তালাক হয়েছে এমনটা প্রমাণ করতে গত 24শে ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের নোটিশের কপি সাংবাদিকদের হাতে দেওয়া হয়েছে। একইভাবে তদন্ত সংস্থা পিবিআইয়ের কাছেও নাসির, তামিমা যৌথভাবে সেই তালাকের নোটিশের কপি প্রদান করেন, যেটি দেখা যায় 2016 সালে 23 ডিসেম্বর রাকিব হাসানকে তালাক ঘোষণা দিয়েছেন তামিমা সুলতানা। যে ডকুমেন্টে তামিমার বাসার ঠিকানা উল্লেখ রয়েছে বাসা নং 53, রোড নং 3, উত্তরা সেক্টর 05। অন্যদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি উত্তরা পশ্চিম থানার নথিভুক্ত করা ভাড়াটিয়া নিবন্ধন ফর্মে দেখা যায় তামিমার বাসার ঠিকানা উল্লেখ করা রয়েছে বাসা নং 58 এর 6ষ্ঠ তলা, রোড নং 3, উত্তরা সেক্টর 5, যে বাসায় তারা এখনো ভাড়া থাকছেন। এদিকে শাহেদের সঙ্গে আপনার এত মোহাম্মত কিভাবে? আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদের করিমের সঙ্গে কি করে খাতির হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডিজি আবুল কালাম আজাদের কাছে তা জানতে চেয়েছেন বিচারক। রিজেন্ট কেলেঙ্কারি মামলায় ডক্টর আজাদ বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস 2 নভেম্বর পর্যন্ত জামিন নামঞ্জুর করেন। সেই শুনানিতে স্বাস্থ্যের ডিজিকে বিচারক ওই প্রশ্ন করেন। শুনানি চলাকালে আবুল কালাম আজাদ বিচারককে বলেন, আমি সারা জীবন কোনো অন্যায় করিনি, আর কখনো অন্যায়ও করব না। তিনি বলেন, সারা পৃথিবীতে করোনার যে অবস্থা, সেই অবস্থায় সচিব মহোদয়ের নির্দেশে মানুষের জীবন বাঁচাতে এটা করতে হয়েছিল। স্বাস্থ্যমন্ত্রী ও সচিব মহোদয়ের সামনে স্বাক্ষর করা হয়েছিল চুক্তি। এদিকে ছেলে গ্রেফতার হওয়ায় যেসব ক্ষতি হলো শাহরুখের। বিলাসবহুল প্রমোত্তরী পার্টিতে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তারকাপুত্রের এমন কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। এমন পরিস্থিতির কটাক্ষের শিকার হয়েছেন বলিউড বাদশা। এমনকি নেটিজেনদের একাংশ শাহরুখ খানকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ছেলে ঘরে না ফেরা পর্যন্ত আপাতত সিনেমার কাজ স্থগিত রাখছেন বাদশা। এই মুহূর্তে 2টি ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। একটি হলো দীপিকা পাড়ুকোনের সঙ্গে পাঠান গানের দৃশ্যের শুটিংয়ের জন্য 10 অক্টোবর শাহরুখ দীপিকার স্পেনে যাওয়ার কথা। সঙ্গে যাওয়ার কথা পরিচালক সিদ্ধার্থ আনন্দের। কিন্তু এই অবস্থায় 3 সপ্তাহের সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছেন শাহরুখ খান। দক্ষিণের পরিচালক অ্যাটলির পরিচালনায় শাহরুখের দ্বিতীয় ছবির কাজ চলছিল। আরিয়ান গ্রেফতার হওয়ায় সেটির কাজও বন্ধ হয়েছে। কবে কাজ শুরু হবে সে বিষয়ে এখনও অনিশ্চিত। এদিকে কথা রাখলেন না শাহরুখ খান, শেষ মুহূর্তে বাতিল করলেন বিজ্ঞাপনের শুটিং। তার জন্য প্রস্তুত ছিল সেট। সকাল সকাল সেটে পৌঁছে গিয়েছিলেন সহ অভিনেতা অজয় দেবগন, কিন্তু কয়েক ঘন্টা পর কিং খান জানিয়েছেন তিনি কাজে যেতে পারবেন না। বুধবার এমনই কাণ্ড ঘটিয়েছেন শাহরুখ।